আগামী 10 জুলাই বাংলায় হতে চলেছে বিধানসভার উপনির্বাচন। কারণ যেমনটা বলা হচ্ছে যে যেহেতু এবারের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বহু বিধায়ক তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন এই লোকসভা নির্বাচনে সাংসদ পদে লড়াই করার জন্য, তো সেই ক্ষেত্রে বহু বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে বিধায়ক পদে শূন্যস্থান রয়েছে। তো সেই ক্ষেত্রে সেই শূন্যস্থান পূরণ করার জন্যই বাংলায় আবারও বাজলো ভোটের বাদ্যি। এবার পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্রে হতে চলেছে বিধানসভার উপনির্বাচন। সেই ক্ষেত্রে তালিকায় রয়েছে মানিকতলা, রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ। সেই ক্ষেত্রে একদিকে প্রথমেই যেমন তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা করেছিল, তার পরবর্তীতে সিপিআইএম তাদের প্রার্থী ঘোষণা করে এই 4টি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে, আর আজ ইতিমধ্যেই বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করলো। সেই ক্ষেত্রে আবারও আপনাদেরকে বলে দিই, মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি তার প্রার্থী হিসেবে মনোনীত করেছে কল্যাণ চৌবেকে। রায়গঞ্জ থেকে প্রার্থী চাচ্ছে মানুষ কুমার ঘোষ। বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস এবং রানাঘাট দক্ষিণে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। এ বিষয়ে আমরা রানাঘাটের দিকে খানিকটা নজর রাখবো। রানাঘাটে একদিকে যেমন তৃণমূল প্রার্থী হিসেবে আবারও কৃষ্ণ কল্যাণীকেই বেছে নেওয়া হয়েছে, তো এবার রায়গঞ্জে মানুষ কুমার ঘোষকে বিজেপি তার প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের সহকর্মী সত্যজিৎ পালের সঙ্গে। সত্যদা, তোমার কাছ থেকে আবারও বিস্তারিত জানবো। রায়গঞ্জ ক্ষেত্রে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কৃষ্ণ কল্যাণীকে আবারও প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে এবং সঙ্গে দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে মানুষ কুমার ঘোষকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তো সেই হিসেবে কি মনে হচ্ছে এই লড়াই কতটা হাড্ডাহাড্ডি হতে পারে? দেখো দিশা, প্রথমেই যেটা বলবো যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। উল্টো দিকে বিজেপি কিন্তু তাদের প্রার্থী ঘোষণা করেছে মানস ঘোষকে। তুমি জানো মানস ঘোষ একসময় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন এবং তৃণমূলের যে পঞ্চায়েত সমিতি তার কিন্তু অন্যতম প্রধান কর্ণধার ছিলেন এই মানস ঘোষ। তার নেতৃত্বেই বলা চলে যে পঞ্চায়েত সমিতি কিন্তু পরিচালিত হতো। সেই মানস ঘোষ গত পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগে একদম শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান এবং দেখা যাচ্ছে এবারে যে উপনির্বাচন, রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন, সেখানে কিন্তু বিজেপির টিকিট পেয়েছেন এই মানস ঘোষ। এবারে একটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখো দল থেকে সদ্য তৃণমূল ছেড়ে আসা বিজেপিতে যোগ দেওয়া মানস ঘোষ টিকিট পেলেন। এখানে কিন্তু বিজেপির মধ্যে একটা কোন্দল কিন্তু সামনে আসার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। তার কারণ তুমি জানো বহু পুরনো বিজেপির নেতা নেত্রী রয়েছেন যারা কিন্তু টিকিট প্রত্যাশী ছিলেন। তো সেখানে সদ্য বিজেপিতে যোগদান মানুষ ঘোষ টিকিট পাওয়ার জন্য একটা বড় প্রশ্ন তৈরি করবে বিজেপির অন্দরে, এমনকি প্রবল গোষ্ঠীর অন্দরও বাড়তে পারে। ফলে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস নিজেদের ঘর গোছানো শুরু করেছে, তার কারণ তুমি জানো গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যে ছন্নছাড়া ভাব দেখা গেছে, নানান জায়গায় গোষ্ঠী কোন্দল দেখা গেছিল। ফলে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটের ব্যবধানে কিন্তু এই লোকসভা কেন্দ্রে পরাজিত হয়। আমরা জানি এমনকি রায়গঞ্জ পৌরসভা এলাকায় বিজেপি প্রায় 21,000 ভোটের লিড নেয়। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের ছন্নছাড়া ভাব ছিল। কিন্তু এই উপনির্বাচনের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ঘোষণা করার পর একদিক কোন্দল বিবাদ মেটার অবস্থাতেই রয়েছে। কারণ তুমি জানো বিভিন্ন যারা আধিকারিক রয়েছেন তারা বারবার বৈঠক করছেন, এমনকি এবার যে নির্বাচন পরিচালনা সেটাও কিন্তু সমস্ত স্তরের নেতারা কিন্তু কোমর বেঁধে নেমেছেন। ফলে সংঘবদ্ধ তৃণমূল কংগ্রেস ঠিক উল্টো দিকে বিজেপি কিন্তু ছন্নছাড়া ভাব হয়ে যাওয়ার অবস্থা। কারণ মানস ঘোষ তৃণমূল থেকে বিজেপিতে আসা এবং টিকিট পেয়ে গেলেন। ফলে পুরনো যারা বিজেপির নেতা নেত্রী আছেন তাদের মধ্যে একটা কিন্তু অসন্তোষ দেখা দেওয়া কিন্তু স্বাভাবিক। এবার কি হয়, ফলাফল কি হয়? বিজেপির পুরনো নেতা নেত্রীরা কিন্তু পুরোপুরি সমর্থন দেবেন মানস ঘোষকে, নাকি আমার কাছে গোষ্ঠী কোন্দল এবার বিজেপিতে দেখা যাবে? তার কারণ তুমি জানো বিগত লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভায় বিজেপি কিন্তু প্রায় 47,000 ভোটে কিন্তু এগিয়ে। ফলে একটা জয়ের সম্ভাবনা কিন্তু ছিল, কিন্তু প্রার্থী নিয়ে দলের মধ্যে যদি অসন্তোষ তৈরি হয় তাহলে কিন্তু ফলাফল আলাদা হলেও হতে পারে। ফলে এই দিক দিয়ে বলবো যে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এবার হতে চলেছে একেবারে দিশা। একদমই। তবে আমরা যদি রাজনীতিবিদদের দিক দিয়ে দেখি বা দলীয় দিক দিয়ে, বিশেষ করে আমরা দলীয় দিক থেকে যদি দেখি, তাহলে কি মনে হচ্ছে সত্যদা এবারের এই বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে পরম্পরাটা কি বজায় থাকবে নাকি এই ক্ষেত্রেও বদল আসতে পারে? দেখো উপনির্বাচন প্রধানত শাসক দলের পক্ষেই চায়,
তখন এই জিনিসটা চিন্তা করে মানুষ ভোট দেয় যে এবারে ভোটটা দিয়ে কোথাকার সরকারের পক্ষে যাবে। তখন তুমি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, শাসক দল অনেকটা অ্যাডভান্টেজ অবস্থায় থাকবে উপনির্বাচনের ক্ষেত্রে। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে সিকিউরিটির যে ব্যাপারগুলো, আমরা যে ভোট পরবর্তী হিংসা যেগুলো দেখি, ফলে স্বাভাবিকভাবেই এবারে যে ভোটের পরে নিরাপত্তা কিন্তু সেভাবে জোরদার থাকবে না, কারণ বারবার যেটা দেখা যায় এখানে ঢিলেঢালা ভাব অনেকটা থাকবে। ফলে একদিকে তাছাড়া তুমি জানো সংগঠনের দিক থেকে অনেকটাই মজবুত তৃণমূল কংগ্রেস, ফলে পাল্লা ভারী তৃণমূল কংগ্রেসের শাসক দলের পক্ষেই বলা যায়। অর্থাৎ সত্যতা আমরা বলতে পারি যে পরম্পরাটা বজায় থাকতে চলেছে। সেটা তো ফলাফলেই বোঝা যাবে, তবে যেটা মনে হয় সেটা হচ্ছে শাসক দলের পক্ষে থাকবে। কিন্তু একটা জিনিস তোকে ভাবতে হবে যে গত বিধানসভা 21 বিধানসভা নির্বাচনে মানিকতলা থেকে জিতেছিলেন সাধন পান্ডে, এবার বিজেপির প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে। তুমি জানো কল্যাণ চৌবে প্রাক্তন ফুটবলার এবং এই মুহূর্তে IFA প্রেসিডেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কিন্তু এই কল্যাণ চৌবে। ফলে তাকেই কিন্তু আবার প্রার্থী করা হয়েছে এবং তৃণমূলের প্রার্থী হয়েছেন সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। উল্টো দিকে দেখবো এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল, সাধন পান্ডে বিপুল ভোটে জিতেছিল। এবার তুমি আসো বাগদায় 2021-এ জয় পেয়েছিল বিজেপি। আমরা বিশ্বজিৎ দাস কিন্তু বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, কিন্তু এবার তিনি আর দাঁড়াননি। এবারে তৃণমূল প্রার্থী হয়েছেন তোমার বিনয় কুমার বিশ্বাস। না, একেবারে নয়, এবারে তৃণমূল প্রার্থী হয়েছেন বাগদা বিধানসভা কেন্দ্রে মমতাওয়ালা ঠাকুরের কন্যা, ঠাকুর পরিবারে একদম মতুয়া সম্প্রদায়ের। উল্টো দিকে যদি বলি রানাঘাট দক্ষিণে, এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কিন্তু মুকুটমণি অধিকারী, যিনি 2021-এ বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন এবং তারপরে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস যোগ দেন। তিনি কিন্তু এবার তৃণমূলের প্রার্থী, তার বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে। ফলে এই 4টি বিধানসভা উপনির্বাচনের মধ্যে 3টি ক্ষেত্রে কিন্তু 2021-এ বিজেপি জয় পেয়েছিল এবং কেবলমাত্র মানিকতলায় জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। ফলে যেহেতু বিধানসভা উপনির্বাচন, তখন তুমি যা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে মানুষ চিন্তা করে দেশে কোন দল শাসন করবে, প্রধানমন্ত্রী কে হবেন, অনেক কিছু অ্যাডভান্টেজ থাকে। কিন্তু বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে শাসক দল, রাজ্যে কোন দল শাসন করছে সেই জিনিসটাই মানুষ বিবেচনা করেন। ফলে আমি বলবো অ্যাডভান্টেজ কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের দিকেই থাকবে, কিন্তু আমি বলবো যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এবার হতে চলেছে এই 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। দিশা, একেবারে ধন্যবাদ সত্যতা। এদিকে আগামী 10 তারিখ অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ হতে চলেছে বিধানসভা উপনির্বাচন বাংলায়। সেক্ষেত্রে তালিকায় রয়েছে 4টি বিধানসভা কেন্দ্র, মানিকতলা, রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ। এদিকে এই ভোটের বাদ্যি বাজতেই তৃণমূল সবচেয়ে প্রথম তাদের প্রার্থী ঘোষণা করেছিল, পরবর্তীতে CPIM তাদের প্রার্থী ঘোষণা করে এবং অবশেষে আজ ইতিমধ্যেই বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করলো এই 4টি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে। আবারও আপনাদেরকে জানিয়ে দিই, মানিকতলা থেকে বিজেপি প্রার্থী থাকছে কল্যাণ চৌবে, রায়গঞ্জ থেকে বিজেপি প্রার্থী থাকছেন মানস কুমার ঘোষ এবং বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী থাকছেন বিনয় কুমার বিশ্বাস, রানাঘাট দক্ষিণে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। তো সেই ক্ষেত্রে এবার দেখা যাক যে জুলাই মাসের 13 তারিখ যে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে, তো সেই ক্ষেত্রে বিধানসভাগুলির সিংহাসন কার দখলে যায় সেদিকে সকলের চোখ থাকবে।